আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 54 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সূর্যের আলো লেগে মেডিকেল ক্যাম্পাসটা যেন ঝকমক করে উঠছে। চারিপাশে নীরব কোলাহল, ক্যাম্পাস জুড়ে ভিন্ন ভিন্ন মানুষের আনাগোনা। তবে সাদা অ্যাপ্রন পরিহিত ছাত্রছাত্রীদের দেখলে মনে হয় যেন একঝাঁক শুভ্র পাখিদের মিলন মেলা বসেছে, যে যার মতো ছুটে চলেছে। কেউ ব্যস্ত পায়ে অভিগমন করছে, তো কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, তো কেউ একাকী নিজের ভাবনায় মত্ত আছে। সকাল সকাল ক্যান্টিনেও জমেছে বিরাট ভিড়। তবে পরিবেশ জুড়ে যেন একটা শান্ত ভাব বহমান। বিভিন্ন টেবিল জুড়ে খাওয়ার পাশাপাশি আড্ডায় মজেছে ছেলেমেয়ের দলগুলো। এমন এক টেবিলে বসে আছে তিন বন্ধু। দুই ভিন্ন ধর্মের অনুসারী হয়েও তারা যেন একে অপরের কত আপন। তিনজনই এখনো পর্যন্ত কোনো বন্ধু বানায়নি। হয়তো তাদের মনে হয়েছে তারা তিনজন একে অপরের জন্য ঠিক আছে। তিনজনের স্বপ্ন একদিন বড় ডাক্তার হয়ে দেশের বা পরিবারের পাশে দাঁড়াবে। তাই তারা শতাগিদে এগিয়ে চলেছে এই দীর্ঘ পথ। নতুন নতুন আশা বনে চলেছে মনের কোণে। তবে রোজ ক্যাম্পাসে এসে একে অপরের সাথে আড্ডা দিতে ভুলে না, কিছু সুন্দর মুহূর্ত তৈরি করতে ভুলে না, একে অন্যের খবর নিতে ভুলে যায় না। হাসি মজা খুনসুটিতে এগিয়ে চলছে তাদের পথ চলা। আজও তিনজন খাবার খেতে ব্যস্ত, আর নিধি ব্যস্ত তার বিবাহিতা বান্ধবীকে লজ্জা দিতে। নিশাত লজ্জায় মরিমরি অবস্থা। নিধি একই প্রশ্ন পুনরায় বলল, বল না দোস্ত, হানিমুন কেমন কাটলো? কিভাবে কি করলি? তুই রিভিউ না দিলে আমরা কি করে শিখবো বল? বারবার একই প্রশ্ন করায় নিশাত লজ্জা পাশে রেখে ধমকের স্বরে বলল, চুপ করবি তুই এখন? তোর মুখ একটা অশ্লীল। ডাক্তারবাবুর থেকেও তোর মুখ বেশি খারাপ। বেশি জানার ইচ্ছে থাকলে বিয়ে করে নে। নিশাতের ধমকে পাত্তা দিল না নিধি। মাঝে একটা কথা শুনতেই বলল, তার মানে স্যার অনেক রোমান্টিক। বল না ভাই, কি বলে তোকে? কি করেছিস? নিশাত এবার রাগে চোখে তাকালো। হতাশ শ্বাস ফেলে জবাবে বলল, শুন ভাই, সবার হানিমুনে যা হয় আমাদেরও তাই হয়েছে। এখন প্লিজ কিভাবে কি করেছি এসব জিজ্ঞেস করিস না। তোর লজ্জা না থাকলেও আমার আছে। মাফ করবই না এখন। নিধির মুখটা পাংশুটে বর্ণ হয়ে উঠল। একটা মেয়ে বান্ধবী তার, সেও কিছু বলে না, তাহলে সে কোথায় যাবে? নিধি আর কথা না বলে শুকনো মুখে খাবার খেতে শুরু করলো। এতক্ষণ যাবৎ নিধি বকবক করলেও সায়ন্ত ছিল নির্বাক। ছেলেটার চোখে মুখে যেন হাসি নেই, আর না তো এতক্ষণ দুইজনের কথা তেমন একটা কান দিয়েছে। নিশাত তা খেয়াল করতেই বলল, ওই তোর কি হয়েছে? এমন ভেটকি মেরে আছিস কেন? সায়ন্ত তেসরা নজরে একবার নিশ্চিন্ত বসে থাকা নিধির পানে তাকালো। পরক্ষণে নিশাতের পানে তাকিয়ে বলল, ওর কাছে জিজ্ঞেস কর আমার কি হয়েছে। নিশাতের কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পড়লো না। তার পূর্বে নিধি খেকিয়ে উঠল, আমার কাছে কেন জিগাবে? তোর নতুন প্রেমিকাকে দেখিয়ে দে, তাকেই জিজ্ঞেস করুক। সায়ন্তকে একটা দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেল। নিশাত কিছু বুঝতে না পেরে সায়ন্তের পানে প্রশ্নোত্তক দৃষ্টি ফেলতেই সায়ন্ত মুখ লটকে বলে উঠল, আমি এক মেয়ের সাথে কথা বলেছি বিদায় সেই থেকে আমার সাথে কথা বলছে না। এমনকি কলেজেও আমার সাথে আসেনি। একটু কথাই তো বলেছি, বল এতে এমন কি হয়েছে? নিধি বলল, তো শুধু কথা বলতে কে বলেছে? যা না, আরো অনেক কিছু কর। আমি কিছু বলেছি নাকি? তৎক্ষণাৎ নিধির কঠোর জবাব পেয়ে সায়ন্ত ব্যর্থ চাহনি নিক্ষেপ করলো। নিশাত নিধির পানে তাকিয়ে বলল, সামান্য এতে এত রেগে যাচ্ছিস কেন? নিধি বলল, হ্যাঁ আমি তো সামান্যতেই রেগে যাচ্ছি। তুইও তোর বন্ধুকেই সাপোর্ট কর, আমার সাথে কথা কম বল। নিধির জবাব পেয়ে নিশাত কিছু বলার পূর্বেই সায়ন্ত বলে উঠল, আরে ইয়ার, বড় হয়েছি, কথা বলতে তো মন চাইবেই। কতকাল আর সিঙ্গেল থাকবো? সায়ন্তের কথা শুনতে নিধি আরো ফুঁসে উঠল। তারপর বলল, কেন, আমিও তো সিঙ্গেল। কই, আমিও তো কারোর সাথে কথা বলি না। আমার তো কাউকে প্রয়োজন হয় না, তাহলে তোর কেন লাগে? সায়ন্ত বলল, আরে বাবা, তুই আর প্রেমিকা কি এক হলো নাকি? নিধি বলল, তা তোর প্রেমিকা কেন লাগবে? আমি একা যথেষ্ট নই। সায়ন্ত বলল, প্রেমিকা লাগবে আমার চুমু খাওয়ার জন্য। তুই দিবি আমাকে চুমু খেতে? সায়ন্তের মুখে এমন বাক্য শুনে নিধি থ মেরে চুপ করে গেল। আর নিশাত ফিক করে হেসে উঠল। পরক্ষণে নিজেকে শান্ত করে নিধির উদ্দেশ্যে বলে উঠল, যদি ওর প্রেমিকা থাকা নিয়ে এতই সমস্যা, তাহলে তুই ওর প্রেমিকা হয়ে যা, তাহলে তো আর সমস্যাই হয় না। নিশাত থামতেই সায়ন্ত হতাশ স্বরে বলল, হ্যাঁ সেটাই তো, আমাকে আজীবন জ্বালানোর জন্য থেকে যা তুই। নিধি বসা থেকে উঠে দাঁড়ালো, মুখ ভেঙে তেরা স্বরে বলল, কেন থাকবো? সবসময় আমাকে নাগিনী বলবি, এটা সেটা বলবি, আর এখন বলছিস থেকে যেতে। থাকবো না যেমন ভাবে তুই চাস, আর কোনো প্রেমিকাও পাবি না তুই। এ পর্যায়ে সায়ন্ত রেগে গিয়ে বলল, এই তুই সবসময় এত ঝগড়ার মুডে থাকিস কেন? ভালো কথা বলতে পারিস না? তুই না থাকলে নাই যা, আমার প্রেমিকা লাগবে, প্রয়োজনে তুই খুঁজে দিবি। নিধি মুখ বাঁকিয়ে ব্যাগটা হাতে নিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলে গেল, ওই স্বপ্ন দেখা বাদ দে, মেয়ে শুধু জীবনে একটা এনে দেখা। আর শুন, তোর থেকে আমি একদিনের বড়, তাই সম্মান দিয়ে কথা বলবি। ভুলেও আমাকে নিয়ে সব চুমুটুমু খাওয়ার কথা ভাববি না বলে দিলাম। সায়ন্ত বলল, হ্যাঁ তোর এই বড় হওয়ার চক্করে আমার সব শেষ। না তো চুমু খাওয়া হবে, আর না তো বিয়ে করে বাচ্চার বাপ হওয়া হবে। অসহ্য। নিধি শুনেও কিছু বলল না, চলে গেল সম্মুখে। সায়ন্ত দুঃখী মুখ করে তাকালো নিশাতের পানে। নিশাত
তখনও মিটিমিটি হাসতে ব্যস্ত। নিশাতের বোধহয় বেচারা সায়ন্তের উপর দরদ হলো, হাসি থামিয়ে উঠে পড়লো বসা থেকে। দুজনেই ক্লাস অভিমুখে অগ্রসর হলো। নিশাত যেতে যেতে বলল, পছন্দ তো করিস জানি, কিন্তু ভালোবাসিস নিধিকে একজন প্রেমিকের মতো? সায়ন্ত কিছু আড়াল না করে সোজাসাপটা উত্তর করলো, ভালোবাসার কথা জানি না, কিন্তু ছোট থেকে একসাথে থাকতে থাকতে মায়া জমে গেছে, ওকে আর ছাড়তে পারবো না রে। নিশাত আলতো হেসে বন্ধুকে ভরসা দিয়ে বলল, ছাড়তেও হবে না, আমি শিওর ওই পাগল তোকে ভালোবাসে, দেখিস না কিভাবে জেলাস হচ্ছিল। সায়ন্ত বলল, সে তো আমিও জানি, বুঝতে পারি সব, কিন্তু মুখে স্বীকারই করে না। সারাক্ষণ এক গান, আমি তোর থেকে বড়, সম্মান দে। ওর সম্মানের গোষ্ঠী কিলাই বাল, নিজেও থাকে না আর কাউকে আসতেও দেয় না, জীবনটা একেবারে তেনা তেনা করে দিল ইয়ার। সায়ন্তের কথা শুনে নিশাত না চাইতেও পুনরায় উচ্চস্বরে হেসে উঠল। নিশাতকে হাসতে দেখে সায়ন্তের মুখখানা কাদো কাদো হয়ে উঠল। তা দেখে নিশাতের হাসি আরো প্রসারিত হলো। হাঁটতে হাঁটতে হাসি মুখে ছেলেটার উদ্দেশ্যে ভরসা স্বরূপ বলল, টেনশন নিস না ভাই, আমি শিওর ওর বাচ্চার বাবা একদিন তুই হবি, শুধু তোদের বিয়ের নিমন্ত্রণ জানাতে ভুলিস না আমাকে। আর এদিকে পিয়াস সৈয়দ মুর্তজা আনিকা বেগম আর পিয়াল সাহেবের একমাত্র পুত্র, যে একজন সফল ডাক্তার, যে অল্প বয়সেই কামিয়েছে অনেক নাম ডাক, সাথে অনেক টাকাও, নিজের বাবার কিছু কম নেই, একটা প্রাণবন্ত চমৎকার ছেলে, যে সবার সাথে হাসি আনন্দে কাটিয়ে দিতে পারে নির্বিঘ্নে, মা বাবার আদরের ছেলে, তার মায়ের প্রাণ, মামা মামিদের যোগ্য ভাগ্নে। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে তার নতুন পরিচয় যে একজন সে ব্যর্থ প্রেমিকই বটে। মেয়েটাকে ভালোবেসে নিজের করে পাওয়ার নসিব তো তার হয়নি, কিন্তু সর্বোপরি মেয়েটাকে কখনো মনের কথাটা বলতেই পারেনি, আর না তো কখনো বলতে পারবে, কিন্তু তাকে ভোলার সাধ্যও নেই। পাপ সমতুল্য যেন সেই মেয়ের নাম জপে যায় দিনরাত। ফলস্বরূপ বড় ভাইয়ের চক্ষুশূল হয়ে যাচ্ছে দিন দিন, যা মেয়েটাকে একান্ত করে না পাওয়ার চেয়েও বেশি বেদনাদায়ক মনে হয়। কি এক অসহ্য দহন অনুভব হয় বুকের ভেতর। তার হাসি খুশি জীবনটাকে নির্জীব করে তুলতে বোধহয় এই একটা মেয়ের আগমনে যথেষ্ট ছিল, কিন্তু যে মেয়ের জন্য সহে যাচ্ছে অসহ্যকর যন্ত্রণা, সেই মেয়েটাই এ বিষয়ে অবগত নয়। কি হাস্যকর বিষয়, তাই না? ভাইয়ের সুখ চাই, মেয়েটাকে হাসি খুশি দেখতে চাই, এসব চাই পূর্ণ হচ্ছে, কিন্তু মেয়েটাকে রোজ চোখের সামনে ভাইয়ের সাথে দেখেও জ্বলন হচ্ছে। না চাইতেও মনে বারে বারে প্রশ্ন জাগে, মেয়েটা তার কেন হলো না? নিজেকে তখন পাপিষ্ট মনে হয় যে নিজের ভাইয়ের বউকেই চাইছে সে। মেয়েটাকে ভুলতে তো পারবে না, কিন্তু চোখের আড়াল তো ঠিক করতে পারবে। ভাইকে দেখে জ্বলন হবে না, এই অপরাধ থেকে মুক্ত তো হতে পারবে। এসব ভেবেই নিয়েছে এক কঠিন সিদ্ধান্ত। জানে এটা সহজে মানবে না তার মামা, তবুও কিঞ্চিত আশা নিয়ে এগিয়ে চলেছে মামার কেবিনের দিকে। ডাক্তার হয়ে আসার পরবর্তী জীবনটাই কেটেছে এই হসপিটালে, কিন্তু আস্থা ছেড়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে পিয়াস। এখানে থাকা মানেই তো রোজ মরণ যন্ত্রণা সহ্য করা, দূরে গিয়ে না হয় এই যন্ত্রণা থেকে একটু নিস্তার মিলুক তার। মামার কেবিনের দরজায় নক করতে ভেতর থেকে অনুমতি পেতেই পিয়াস দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ছেলেকে দেখতেই আরহান সাহেব হাস্যবোধনে বললেন, তুমি কিছু বলবে নাকি মামার সাথে আড্ডা দিতে এসেছ? মামার প্রশ্নবাণে পিয়াস আলতো হাসার চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ফেলে নিজের সাথে নিয়ে আসা একটা কাগজ মামার সামনে এগিয়ে ধরলো। আরহান সাহেব ভ্রুটা কুচকে কাগজটা হাতে নিয়ে মেলে দেখতে উনার ভ্রুর মাঝে অসংখ্য ভাঁজের সৃষ্টি হলো। আশ্চর্য হয়ে বলল, এসব কি পিয়াস, হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানতে পারি? পিয়াস একটা শুকনো ঢুক গিলে বলল, তেমন কিছু না মামু, শুধু কিছুদিন কাছ থেকে দূরে থাকতে চাইছি, প্লিজ না করো না। আরহান সাহেব এই ছেলেটাকে কখনো নিজের ছেলের থেকে আলাদা করে দেখেননি। এই ছেলেটা তার ছেলের বিপরীত। ওনার সাথে কত আড্ডা দিয়েছে, একসাথে চা কফি খেয়েছে, কিন্তু তিনিও আজকাল খেয়াল করেছে ছেলেটা ইদানিং অন্যরকম হয়ে গেছে, ঠিক মতো আসে না ওনার কাছে, কথা বলে না। কি হয়েছে তার ছেলেটার? আজকাল তো তাদের বাড়িতেও যায় না। আপাতত সেসব ভাবনা রেখে শান্তস্বরে বললেন, তো কাজে মন না বসালে কিছুদিন ঘুরে এসো, কিন্তু এ কারণে রেজিগনেশন দেওয়ার কি আছে? পিয়াজ ভেবে পেল না কি বলবে, আমতা আমতা করে বলল, কারণ জিজ্ঞেস করো না মামু, শুধু একটা রিকোয়েস্ট, এতে তুমি রাজি হয়ে যাও প্লিজ, তোমার ছোট ছেলের ইচ্ছেটা পূরণ করে দাও শুধু। আরহান সাহেব বলল, তোমার কি হয়েছে আব্বু, মামার থেকে কিছু লুকাচ্ছ কি? পিয়াস এখন কি করে বলবে যে ওনার ওই পুত্রবধূর প্রেমে মত্ত হয়ে তার আজ এই অবস্থা? এর কারণ তার পুত্রবধূ। কিছুই বলল না, বলার মতো বুকামো করার ইচ্ছেটাও নেই, শুধু মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলল, তোমার ছেলে ভালোই আছে মামু, চিন্তা করো না বেশি, আমার শুধু একটু রিফ্রেশমেন্ট চাই, মেনে নাও প্লিজ। আরহান সাহেব একটা হতাশার শ্বাস নির্গত করে বললেন, ঠিক আছে, তোমাদের কোনো কিছুতে আমি কখনো বাধা দেইনি, যদি এটাই চাও তুমি তাহলে ঠিক আছে, কিন্তু রায়ান আর তোমার ছোট মামার পারমিশন তো লাগবে, ওরা মেনে নিলে ঠিক আছে। পিয়াস তৎক্ষণাৎ বলে উঠল, ভাইকে আমি বুঝিয়ে নিব মামু, তুমি শুধু তোমার ভাইকে বুঝিও। আরহান সাহেব সম্মতি জানালেন। মামার সম্মতি পেয়ে পিয়াস কেবিন থেকে বেরিয়ে অগ্রসর হলো ভাইয়ের কেবিনের দিকে। কি জানি ভাইয়ের রিয়াকশন কেমন হয়, তবে যাই হোক সে আর এখানে থাকবে না, থাকাটা তার জন্য সম্ভব নয়, এটা নিশ্চয়ই তার ভাই বুঝবে। আর এদিকে কলেজ থেকে রায়ানের সাথে সরাসরি হাসপাতালে এসেছে, তারপর থেকে চুপচাপ বসে আছে কেবিনের মেয়েটা, কাজ করতে ইচ্ছে করছে না, তাই ভেটকি মেরে সোফায় বসে আছে। রায়ান গেছে রাউন্ড দিতে, তাকেও বলেছিল যেতে কিন্তু যায়নি, কেন জানি ইচ্ছে করেনি। প্রায় অনেকটা সময় পর রায়ান ফিরে এলো
কেবিনে। সোফায় তাকিয়ে বউকে ভেটকি মেরে বসে থাকতে দেখেও কিছু বলল না। এগিয়ে গিয়ে পরিধানকৃত এপ্রনটা আর হাতে ধরা থেতোস্কোপটা টেবিলের উপর রেখে দিয়ে নিজে গিয়ে চেয়ারটাই শরীর এলিয়ে দিল। আর চোখে বউয়ের পানে তাকিয়ে নির্দেশ দিল, একটা কফি দিন তো অ্যাসিস্ট্যান্ট, আপনার বস ক্লান্ত। অ্যাসিস্ট্যান্ট বলে ডাকায় নিশাত মুখ ঝামটি মারলো। তা দেখে রায়ানও নির্লিপ্ত রইল। রুমে থাকা একটা কফি মেকার থেকে কফি তৈরি করতে করতে বলল নিশাত, এত অ্যাসিস্ট্যান্ট করেন কেন? হ্যাঁ আমি জানি আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, রুজ মনে করিয়ে দিতে হবে না। রায়ান বলল, যদি মনেই না থাকে তো কাজ করেন কেন? আর এভাবে রুমে বসে থাকলে কিছু শিখতে পারবেন? শেখার ইচ্ছে না থাকলে আর আসতে হবে না। নিশাত বুঝলো না লোকটা তাকে রাগ করলো নাকি বুঝালো। লোকটার স্বর এমন কেন? তবে একদিন তার সাথে কাজে না যাওয়ার জন্য খোঁটা দিচ্ছে এই লোক ভেবে গমগম করে উঠে বসলো নিশাত। এই লোক আজ রাতে ভালো করে বাক্যলাপ করতে আসুক, তখন দেখে নেবে ভেবে কফির কাপটা নিয়ে এগিয়ে গেল স্বামীর নিকটে। কফির কাপটা এগিয়ে ধরতে রায়ান কাপটা না নিয়ে আলতো হাতে নিশাতকে টেনে নিজের কোলে বসিয়ে দিল। নিশাত ওঠার জন্য নড়চড় করতেই শক্ত করে ধরলো। নিশাতের হাত থেকে কাপটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে বউয়ের পানে পূর্ণ দৃষ্টি দিল। বউ তার এত অকারণে রেগে আছে কেন? বুঝতে না পেরে বলল, রেগে আছো কেন? আর শরীর খারাপ লাগছে নাকি? না হলে তখন আমার সাথে গেলে না কেন? মুখ লটকে জবাব দিল, কিছুই হয়নি, যেতে ইচ্ছে করিনি তাই যায়নি। আর রেগেও নেই, শুধু কিছু করতে ইচ্ছে করছে না। রায়ান বলল, আচ্ছা বাড়ি যাবে? নিশাত একটু ভেবে বলল, তাই ভালো, ড্রাইভার চাচাকে বলুন আমাকে রেখে আসতে। রায়ান বউকে আরেকটু কাছে টেনে নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আপাতত আমার কাছে কিছুক্ষণ থাকো। বারণ করলেও লোকটা ছাড়বে না জানে, তাই কিছু বললো না, চুপচাপ বসে রইল। একটা আঙুলের সাহায্যে জামার উপর দিয়ে আঁকিবুকি করতে লাগলো। আর রায়ান এক হাত বাড়িয়ে বউয়ের ছোট ছোট কেসগুলো কপাল থেকে সরিয়ে কানের পাশে গুজে দিল। ঠিক ওই মুহূর্তে একটা পুরুষালী কণ্ঠ আর সেই কণ্ঠের মালিক দুজনেই তাদের নিকটে এগিয়ে এলো। তারপর বলল, ভাই তোর সাথে কিছু কথা ছিল, ফ্রি আছিস? এইটুকু বলে সামনে তাকাতেই পিয়াসের গলা রুদ্ধ হয়ে গেল। পিয়াসের স্বর পাওয়া মাত্র নিশাত অপ্রস্তুত হয়ে স্বামীর কোল থেকে সরতে চাইল, কিন্তু রায়ান তাতে বাধা দিয়ে আরো নিকটস্থ করে নিল, যেন তার বউকে বুকের ভেতর ভরে রাখতে চাই। নিশাত লজ্জায় আড়ষ্ট হয়ে স্বামীর বুকে মুখ লুকালো। রাগ হলো তাকে ছাড়ার জন্য। রায়ান বউয়ের মাথায় পাশ দিয়ে ছোট ভাইয়ের পানে তাকালো। ভাইয়ের চোখে অব্যক্ত কষ্ট বুঝতে পেরেও মেয়েটাকে ছাড়লো না। নিজের স্বভাব সুলভ সুরে বলল, নক করে আসা উচিত ছিল তোর, দেখলে আমার বউটা কত লজ্জা পেয়ে গেল। আপাতত তোর ভাবির সাথে ব্যস্ত আছি, তুই যা, আমি পরে এসে কথা বলছি। পিয়াস অনেক কষ্টে মুখের কোণে এক টুকরো হাসি আর কণ্ঠে আওয়াজ তুলে ব্যতিগ্রস্ত হয়ে বলল, আমি সরি ভাই, বুঝতে পারিনি, রিয়েলি সরি, এনজয় ইউর টাইম, আসছি। বলে বেরিয়ে গেল পিয়াস। ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে রায়ান দীর্ঘশ্বাস ফেলল। বউকে তৎক্ষণাৎ ছেড়ে দিল। নিশাত ছাড়া পেতেই রাগত স্বরে বলল, এই আপনার কি কোনো লাজ শরম নেই? ভাইয়ার সামনে এভাবে ধরে রেখেছিলেন কেন? কি ভাবলো ভাইয়া? রায়ান বলল, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ড্রাইভারকেও বলে দিচ্ছি বাড়ি ফিরে যাও। স্বামীর সেই চিরচারিত গম্ভীর স্বর শুনে আর কিছু বলার সাহস করল না নিশাত। চুপচাপ নিজের ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। পিছু পিছু রায়ানও এলো। প্রতিমতো দেখা হলো নিজের বাবার সাথে। আরহান সাহেব ছেলেকে দেখতেই বললেন, রায়ান তোমার ভাই কি তোমার কাছে গিয়েছিল? সে কিছু জানিয়েছে তোমাকে? বাবার কথা শুনে ভ্রুতে ভাঁজ পড়লো রায়ানের। কি জানানোর কথা বলছে? বুঝতে না পেরে নিজেও বলল, কি জানানোর কথা বলছো? আরহান সাহেব বলল, তোমার ভাই আর এই হাসপাতালে থাকতে চাইছে না, আমাকে আজ রেজিগনেশন লেটার দিয়ে গেল, বলল তোমার সাথে কথা বলে নিবে। এটার যে কি হয়েছে তুমি কিছু জানো? বাবার কথা শুনে রায়ান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ভাই কি তাহলে এটা বলার জন্যই তার কেবিনে গিয়েছিল? আর হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণই বা কি? শুধু নিশাতের থেকে দূরে থাকা? বাবাকে উৎসুক হয়ে তাকিয়ে থাকতে দেখে নিজের ভাবনা থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভেবো না আব্বু, আমি ওর সাথে কথা বলে দেখছি। ছেলের কথায় বোধহয় একটু ভরসা পেলেন আরহান সাহেব। ছেলেকে ছেড়ে দিয়ে নিজের কাজের দিকে এগিয়ে গেলেন। নিশাত শ্বশুরের কথা শোনার পর থেকেই থম মেরে দাঁড়িয়ে আছে। হঠাৎ কি এমন হলো যে পিয়াস ভাইয়া সত্যি হসপিটাল ছাড়তে চাইছে? আর সত্যি ভাইয়াটার কি হয়েছে? আগে তার সাথে কত সুন্দর করে হেসে হেসে কথা বলতো, আর এখন কোনো কথাই বলে না। তার ভাবনার মাঝে রায়ান একটা হাত ধরে সামনে অগ্রসর হতে হতে বলল, নিজের ছোট মাথায় ভাবনা বাদ দিয়ে সাবধানে বাড়ি যাও, আর পড়াশোনায় ধ্যান দাও, বুঝেছো? তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।